রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এবার রাম দরবারের উদ্বোধন। সময়টা পেরিয়ে গিয়েছে 15 মাস, তবে এবার রামের রাজ্যাভিষেক। রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য গোটা বিশ্ব, গোটা সমস্ত সনাতনী ধর্মাবলম্বীরা অপেক্ষা করেছিলেন। প্রায় 500 বছরের অপেক্ষার অবসান হয়েছিল। আর এবার যে মূল গর্ভগৃহ তার মাথায় চূড়ার উদ্বোধন হচ্ছে এবং দোতলায় রাম দরবার অর্থাৎ রামের রাজ্যাভিষেক। সমস্ত মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে, আগে তাদের সঙ্গে আলাপটা সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছেন পুরাণ গবেষক মানস ভট্টাচার্য, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমাদের সঙ্গে রয়েছেন দণ্ডী স্বামী রামানন্দ তীর্থ, স্বাগত জানাবো আপনাকেও। আমরা প্রথমে একটু দণ্ডী স্বামী রামানন্দ তীর্থর কাছে যাই। যে আমরা দেখেছিলাম যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তার 15 মাস পর এবার রামের রাজ্যাভিষেক, রাম দরবারের উদ্বোধন হচ্ছে। এর মাহাত্ম্য কতখানি রয়েছে? আজকে পবিত্র দশহরা তিথি, গঙ্গা দশহরা। গঙ্গা মায়ের পূর্ণ আশীর্বাদ এবং কৃপা প্রার্থনা করে দুটি কথা বলি। দশহরা হচ্ছে এমন একটি তিথি যেদিনকে বটুকাদি ক্ষেত্রপালের পূজা করা হয়। যে কোনো মন্দির যা আমাদের ভারতবর্ষের প্রাচীন স্থাপত্যশৈলী দেখলে আমরা দেখব যন্ত্রাকৃতিতে নির্মাণ হয়, সেই মন্দিরের যে চতুর্দ্বার হয়, আপনারা জানেন পুরী মন্দিরেরও চতুর্দ্বার হয়, অন্যান্য মন্দিরেরও 4টি দ্বারই হয় মূলত। এখানে থাকে বটুক, যোগিনী, ক্ষেত্রপাল এবং গণপতি। এই বটুকাদি ক্ষেত্রপালের যে পুজোর এক সবথেকে উৎকৃষ্টতম দিন হচ্ছে আজকে গঙ্গা দশহরা। তাই আমার যতদূর মনে হয় যে আজকের এই অন্যতম পূর্ণ দিনটিকেই শাস্ত্রবিদরা চয়ন করেছে আজকের এই অনুষ্ঠানের জন্য। আর দ্বিতীয়ত যে মন্দিরের যে চূড়া, এই চূড়া যখন হয়ে যায় তখন কুম্ভাভিষেক হয়। আমরা দেখছিলাম চূড়াটা হয়ে গেছে, সোনা দিয়ে বাঁধানো হয়ে গেছে। তো কুম্ভাভিষেক হওয়া মানে সেই মন্দিরটি সর্বাঙ্গীন রূপে পূর্ণতা পায়। দক্ষিণ ভারতে এই নিয়ম খুব ব্যাপকভাবে প্রচলিত। ওখানে প্রতিটি মন্দির 12 বছর পর পর কুম্ভাভিষেক হয়। উত্তর ভারতেও এই সংস্কৃতি, যা একসময় মুঘল হানাদারদের অত্যাচারে শেষ হয়ে গেছিল, পুনরায় সেটা জাগরিত হচ্ছে। সমস্ত মন্দিরগুলিতে শাস্ত্রসম্মতভাবে আবার পুনরায় পুজো পাঠ শুরু হচ্ছে বা সেই নিয়মকানুন ফলো হচ্ছে। এটা অত্যন্ত হর্ষের বিষয়। মানে পুজোর যা যা উপাচার আমরা সেটা দেখেছিলাম যে দুদিন আগে থেকে শুরু হয়েছিল, কলস যাত্রা থেকে শুরু হয়েছিল, এবং যে আরও যে পুজোর যে নিয়মকানুনগুলো, সেই পুজোর নিয়মকানুনগুলো মানা হচ্ছে। আমরা একটু পুরাণ বিশেষজ্ঞের কাছে যাই। মানসবাবু, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে অযোধ্যা জুড়ে তো মানুষজনের ঢল নেমেছে, তবে যে রাম দরবার, সেই রাম দরবারের ছবিটাও বেশ খানিকটা আকর্ষণীয়। কেননা প্রথমে রাম এবং মাতা সীতা, তারা দুজনে বসছেন, পেছনে থাকছেন ভরত শত্রুঘ্ন, সামনে থাকছেন লক্ষণ আর বজরংবলী। অর্থাৎ পুরাণে যেভাবে রাম দরবারটাকে সাজানো হয়েছিল, সেই একই রূপ আমরা এবার অযোধ্যা রাম মন্দিরে দেখতে পাচ্ছি। রাম দরবারের বৈশিষ্ট্য সম্পর্কে তুলসীদাসী রামায়ণে আছে। রাম দরবারের যে ছবিটা, সেটা কোথাও থাকে 4টি আইডল, মানে রাম, সীতা, হনুমান নিচে বসে আছে এবং লক্ষণ, আর কোথাও ভরত শত্রুঘ্ন থাকে। এখানে ভরত শত্রুঘ্ন আছে। সেখানে বলা হয়েছে যে রাম দরবারের শুধু ছবিটাই যদি কোনো বাড়িতে বা কারো কাছে থাকে, তাহলে সে সম্পূর্ণভাবে বিপদমুক্ত হয়। এটা তুলসীদাসী রামায়ণের কথা। এখন প্রশ্ন হচ্ছে যে সেই রাম দরবার এখানে প্রতিষ্ঠা করার সূচনা কেন করা হচ্ছে? তার কারণ হচ্ছে আমরা বোধহয় রামরাজ্যের দিকে আরও এক ধাপ এগোলাম। রামরাজ্যর দিকে এগোলাম অর্থে এই নয় যে কোনো ধর্মরাজ্য বা কোনো নির্দিষ্ট রাজার শাসনেই নিয়ে আমাদের একটা ভুল ধারণা। মানে রামরাজ্য মানে আমরা সুশাসনের কথা বলতে চাইছি। রামরাজ্যের মানে রাম যেভাবে প্রজাহিতৈষী রাজা ছিলেন, তাই তো? রামরাজ্যের খুব স্পষ্ট সংজ্ঞায় বলা হয়েছে, প্রহিষ্ট মুদিত হিষ্ট লোক পুষ্ট তুষ্ট সুধার্মিক তৎসর্বং লোক শিক্ষা। মানে সহজ বাংলা করলে হয় যেখানে মানুষ খুশি থাকবে, হৃষ্ট থাকবে, পুষ্ট থাকবে, সুধার্মিক হবে, সেই রকম একটা রাষ্ট্রের ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে রামরাজ্য বাল্মীকি রামায়ণের ভাষায়। তো সেই রকম একটা রাষ্ট্রের সূচনা করতে গেলে ওই রকম একটা দরবার দরকার। দ্বিতীয় হচ্ছে বাল্মীকি রামায়ণে বলা হয়েছে যে প্রেম এবং ফ্যামিলিয়ার, মানে সুন্দর একটা পরিবার, সুন্দর একটি রাষ্ট্র গঠনের সহায়ক। সেই জন্যে ওই রাম দরবারের যে চিত্র, সেখানে রাম আছে, সীতা আছে, মানে 4 ভাই, তারা পরস্পর মিলে আছে। মানে আমি খুব তুলনাত্মক যদি বলি, ঔরঙ্গজেব 4 ভাই ছিল, 3 ভাইকে মেরে দিয়েছিল, এটা একটা উদাহরণ। আর রামেরাও 4 ভাই ছিল, তারা 3 ভাই
এক ভাই স্যাক্রিফাইস করেছিল, ত্যাগ করেছিল। এখন এই ত্যাগ যারা করেছিলেন পিতৃসত্য পালনের জন্য, সেই ভাইয়ের আদর্শকে সামনে রাখবো, নাকি যে বাবাকে বন্দি করে বাকি ভাইদের মুণ্ডচ্ছেদ করেছিল সেই ভাইয়ের আদর্শকে সামনে রাখবো? সেটা এখন বড় প্রশ্ন, যে আমরা আর এক ধাপ এগোলাম রামরাজ্যের পথে, রাম দরবার। নিঃসন্দেহে মানুষবাবু, যে আমরা রামরাজ্যের দিকে এগোচ্ছি, যেভাবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে রাম দরবারের উদ্বোধন হচ্ছে, একসঙ্গে আরো 8খানা দেবদেবীর যে মন্দির, সেই মন্দিরের উদ্বোধন হচ্ছে। আমরা রামানন্দ তীর্থর কাছে একটু যাই, যে স্বামীজির যে ছবিটা আমরা দেখেছিলাম যখন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তখন প্রচুর উপাচার মেনে পুজো পাঠ হয়েছিল, প্রচুর জায়গা থেকে আচার্যরা এসেছিলেন। ঠিক একইভাবে এবারেও একেবারে রাজনীতিকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আচার্যদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা জানি যে প্রথমে কলসযাত্রার পর এবার প্রায়শ্চিত্ত পুজো হচ্ছে। এই যে প্রায়শ্চিত্ত পুজো, এর মাহাত্ম্য কতখানি? প্রায়শ্চিত্ত পুজো মূলত যে কোনো মন্দির প্রতিষ্ঠা বা বড় অনুষ্ঠান যখন হয়, কোনো তীর্থক্ষেত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বা দেব প্রতিষ্ঠার ক্ষেত্রে, দেখুন ভগবান স্বয়ং যদি পূজা করে, তিনিও তদন্তে তার যেন কোনো ত্রুটি না হয়ে যায়। উনি সবসময় বলেন, যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ তদ্ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদান সুরেশ্বরী। তো যাই হোক, তো যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা যতই মন প্রাণ দিয়ে সেটাকে একদম সুস্থতার সাথে ত্রুটিহীনভাবে সম্পাদন করার চেষ্টা করি, তবুও যেহেতু মানব শরীর বা মানব চিন্তন কিছু না কিছু ত্রুটি হয়ে যায়, তো সেই ত্রুটির যাতে নিরসন হয়ে যায় এবং দেবতার সর্বত্র মঙ্গল আমরা প্রাপ্ত করতে পারি, আশীর্বাদ প্রাপ্ত করতে পারি, সেটাই হচ্ছে কারণ এই প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের। আর যেটা আপনি বললেন শিব এবং কালী মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, একটা কথা আপনাদের এখানে আমি বলে দিই, যে যখন রাম মন্দিরের ভূমি পূজা হয়েছিল তখনও কিন্তু এই ভদ্রকালীকে স্মরণ করেই হয়েছিল, কারণ শ্রীরামচন্দ্রের কুলদেবী কিন্তু ভদ্রকালী। আর শ্রীরামচন্দ্র যে আমরা জানি যে দেবতাও যখন অবতার রূপে মানব দেহ ধারণ করে ধরাধামে অবতীর্ণ হন, তখন তিনি একজন সদ্গুরুর কাছ থেকে মন্ত্রোপদেশ পান, যে দেবী বা দেবতার সাধনা তিনি করেন। তো শ্রীরামচন্দ্র কিন্তু মন্ত্র দীক্ষার ক্ষেত্রে উনি ছিলেন শিবমন্ত্র প্রাপ্ত, তাই জন্যে আমরা এটা কাশীতে বহুল প্রচলিত আছে যে শ্রীরামচন্দ্র শিব নাম করেন এবং শিব রাম নাম করেন। তাই শিব এবং কালী মন্দির প্রতিষ্ঠার আজকে যে তাৎপর্য হচ্ছে এটি। মহারাজের সঙ্গে একটা অ্যাড করে দিই আমি, মহারাজের সঙ্গে এই প্রায়শ্চিত্ত যে প্রশ্নটা তুমি করলে, সেটা হচ্ছে যখন পাথর কেটে মূর্তি তৈরি হচ্ছে তখন আমরা কি কি ব্যবহার করি? হাতুড়ি ব্যবহার করি, ছেনি ব্যবহার করি, পা দিয়ে হয়তো ধরতে হয়, যন্ত্র ব্যবহার করতে হয়। অর্থাৎ সেই পাথর যখন দেবতার রূপ পাচ্ছে, তার আগে তো আমি তাকে অনেকবার আঘাত করেছি, মানে যখন প্রাণদান হচ্ছে, মানে তার আগে সেই সমস্ত অপরাধগুলো, যে তোমাকে সুন্দরভাবে গড়ে তুলতে গিয়ে হয়তো আমাকে অনেক আঘাত করতে হয়েছে, হয়তো সেটাকে পা দিয়ে চেপে ধরতে হয়েছে, কিন্তু সবই তোমার মূর্তিটাকে সুন্দর করার জন্য। সেইগুলোকে ভুল স্বীকার করা, সেটা হচ্ছে এই প্রায়শ্চিত্ত পর্বের একটা পার্ট, যে আমি যা যা করেছি সেগুলো কিন্তু সুন্দরকে আরও সুন্দর করার জন্য করেছি। আর এই পুরো ব্যাপারটা, এই যে এত মূর্তি বসছে, এইটা এই নাগর শৈলীতে, নাগর শৈলী মানে হচ্ছে ভারতে 3 ধরনের মন্দির প্রচলিত গোটা ভারতবর্ষে, মূলত দ্রাবিড়। আচ্ছা, আমরা দেখলাম যে মানে রাম মন্দির একেবারে নাগারার আদলে তৈরি করা হয়েছে, আর যে গর্ভগৃহের মাথায় যে চূড়াটা তৈরি করা হয়েছে, তাহলে কি এটাও কি ওরই অংশ? একদম, রাম মন্দিরটা পুরোটা হচ্ছে নাগারা শৈলী, মূলত দ্রাবিড়া শৈলী, নাগারা শৈলী এবং আর একটা হচ্ছে বিশেষা। এই 3 ধরনের শৈলী। তার মধ্যে নাগারা শৈলীর একদম উপরে যেটা কলস বলা হচ্ছে, ওটা কিন্তু দক্ষিণ ভারতের ভাষায় কলস, আমাদের ভাষায় শিখর। মানে নাগারার শৈলীর ভাষায় ওটাকে বলে শিখর, দ্রাবিড়া শৈলীর ভাষায় ওটাকেই বলে কলস। তার নিচের যে পাথরটা আর কি, সেটাকে বলা হয় আমলক, এবং তার নিচে যে গর্ভগৃহ, কিন্তু তারও নিচে যেটা মণ্ডপম, যেখানে প্রতিমাগুলো বসানো হচ্ছে, তার নিচের যে ধাপ হচ্ছে জগতী। এইটা হচ্ছে একটা কমপ্লিট প্রাচীন যে মন্দির, তার একটা নাগারা শৈলীর যে স্ট্রাকচার, এর অনেকগুলো তাৎপর্য আছে। প্রথম কথা হচ্ছে যে যেটাকে ভূমির সঙ্গে যেটাকে বলা হয় পট বলা হয়, যেটাকে, সেটা হচ্ছে একটা পাথর
পুরো মন্দিরটা একটা পাথরের ওপরে বসানো থাকে। সেখানে তোমাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, যে সিঁড়িটার নাম হচ্ছে জগতী। অর্থাৎ মানে তুমি তোমার লাইফের উত্তরণের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। স্টেপ বাই স্টেপ উঠে তুমি কোথায় মানে স্টেপ জাম্প করবার কোনো জায়গা নেই। স্টেপ বাই স্টেপ উঠে তুমি কোথায় যাচ্ছ? মণ্ডপমে। মণ্ডপমে গিয়ে কি দেখবে না, অনেক মূর্তি এখন যেগুলোকে বসানো হচ্ছে, বিভিন্ন দেবদেবী। তার মানে তার আগে ওই যে মহারাজ বললেন যে কোণারকের মন্দিরেও আছে বা ইয়েতে, যে মন্দির ঢোকার মুখে বিভিন্ন পশু, হাতি, ঘোড়া ইত্যাদি দেখা যায় আমাদের। তার কারণ তুমি তোমার পশু প্রবৃত্তিটাকে ছেড়ে তুমি ওই দেব প্রবৃত্তিতে পৌঁছচ্ছ, মানে মণ্ডপমে পৌঁছচ্ছ। মণ্ডপমে পৌঁছানোর পরে তুমি চান্স পাচ্ছ গর্ভগৃহে ঢোকার। গর্ভগৃহ মানে হচ্ছে ব্রহ্মস্বরূপ। অর্থাৎ যখন তোমার মধ্যে দেবস্বরূপ জেগে উঠলো, তখন তুমি ব্রহ্মস্বরূপে পৌঁছানোর সুযোগ পাবে। এগুলো পরপর স্টেপটাকে বোঝানো হয় ওই মন্দির দিয়ে, মানে তার পুরো আমরা দেখলাম যে মানে প্রত্যেকটা পদক্ষেপ, মানে প্রত্যেকটা ধাপে, যেমন আমরা দেখেছিলাম যে নৃত্য মণ্ডপ, সমস্ত যে মণ্ডপমগুলো রয়েছে সেগুলোর একটা আলাদা করে মাহাত্ম্য রয়েছে। ঠিক তেমনি রাজ যে দরবার, মানে রামের রাজ্যাভিষেক হলো। এত বছর আমরা অপেক্ষা করেছিলাম, 500 বছর অপেক্ষা করেছিলাম রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য, আর এবার 15 মাস পরে রামের রাজ্যাভিষেক হচ্ছে। তাহলে রামের যখন রাজ্যাভিষেক হচ্ছে, সেই যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কতখানি তাৎপর্যপূর্ণ? সেটা ভীষণই তাৎপর্যপূর্ণ অনেকগুলো কারণে। কারণ রাম সুশাসক এবং গোটা বিশ্বব্যাপী প্রায় সেই সময়ের যদি বলো, এখন যেটুকু বাল্মীকি রামায়ণে পাওয়া যাচ্ছে, জাপান থেকে গুয়াতামালা এতটা বিস্তৃত ছিল। মানে তার রাজ্যের বিস্তৃতি হচ্ছে এখনকার যেটা গুয়াতেমালা, সেখান থেকে জাপান যেটা সূর্যোদয়ের দেশ, ততটা পর্যন্ত বিস্তৃত। তো সেই দিকে আমরা আবার এগোচ্ছি, কিন্তু প্রেম, ভালোবাসা এবং যে পরিবার ভিত্তিক যে রাষ্ট্র গঠন, যে একটা ভালো পরিবার পারে একটা ভালো রাষ্ট্র গঠন করতে, সেটা উনি দেখিয়েছিলেন। এবং এর একটা উল্লেখও আছে, সেটা হচ্ছে যখন সীতা হরণ হয়ে গেল, তো তখন রাম পাগলের মতো হয়ে গেছিলেন, তো সীতাকে খুঁজছে। তো তখন কৈলাসে বসে শিবের সঙ্গে পার্বতীর কথা হচ্ছে যে রাম তো রাজা, সে চাইলেই আর একটা বিয়ে করতে পারে, আর একটা রানী পেতে পারে, তাহলে একটা স্ত্রীর জন্য এত কেন ছুটে বেড়াচ্ছে? তো সেই সময় শিবের একটা খুব ভালো উক্তি আছে। শিব বলেছিল, দেখো রামচন্দ্রের পৃথিবীতে জন্ম হয়েছে, কি করে ভালো ফ্যামিলি গঠন করতে হয়, এবং মানে এখানেও সেই সুশাসনের কথাই আসছে, কি করে ভালো রাষ্ট্র। মানে আমরা দেখেছি যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত রামের সঙ্গে সুশাসন, মানে আমরা সব সময় রাম রাজ্যের কথা বারবার বলি। স্বামীজি, আমরা রাম রাজ্যের কথা বলি, কিন্তু আমাদের যে বর্তমান পরিস্থিতি, সেখানে তো অনেক নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু যখন রামের রাজ্যাভিষেক হচ্ছে, তখন কি আমাদের প্রত্যেকের মনে, মানে সনাতন যে ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের মনে কি আশার একটা নতুন আলো তৈরি হচ্ছে? দেখুন, রামচন্দ্র সুশাসক কেন জানেন? কারণ রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম। রাম চরিত মানুষের আমরা অধ্যয়ন করি বা পাঠ করি। রামের চরিত্র, এই যে মানসবাবু যে কথাগুলি বললেন, এটা রামের সুচরিত্র, সচ্চরিত্র এবং সদ্বৃত্তি, তার প্রতিফলন, তার যে অনুশাসন বা তার যে সময়কাল, সেই সময় আমরা পাই। এখন এই যে আপনি পরিস্থিতিগুলির কথা বললেন, যে রামের চরিত্র যদি যারা অনুসরণ করতে চায় না, তাদের কাছ থেকে তো আপনি সুশাসন আশা করতে পারেন না। হ্যাঁ, বরঞ্চ আমরা দেখেছি বর্তমান সময়ে রাম নামে লোকজন রেগেও যাচ্ছে। হ্যাঁ, তবে হ্যাঁ, নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ নতুন প্রজন্ম। দেখুন, এইটা কিন্তু খুব সত্যি কথা যে বাংলার প্রেক্ষাপটে আমি বলতে পারি, দীর্ঘ সময় রাম চর্চা বাংলায় হতো না। মানে স্বামীজি, একইভাবে যখন আমরা দেখেছিলাম, যখন উদ্বোধন হয়েছিল 2024 সালে, তখন একইভাবে আমরা দেখেছিলাম যে রাজনীতির কথাটা উঠে এসেছিল। কেননা গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর, যেহেতু এই শিখরের কথা আমরা বলছি, যেটা আজ প্রতিষ্ঠিত হচ্ছে, নতুন করে পুজো পাঠ হচ্ছে, রাম দরবারের উদ্বোধন হচ্ছে, সেই একইভাবে বিরোধীরা বলেছিল যে এই রাম মন্দিরকে কেন্দ্র করে রাজনীতি হচ্ছে, যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তাহলে রামকেও আমরা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে বারবার তো জড়িয়ে দিয়েছি। 100 বার। বিষয় হলো, দেখুন, এই যে কোনো ভালো কাজ করতে গেলে একটা দল তো রয়েইছে, এবং আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটে এখানে তো কিছু কিছু বিরোধী দলরা লোকসভাতে দাঁড়িয়েও বলেছে যে আপনারা যা করবেন, ভালো করুন মন্দ করুন, আমরা দায়িত্ব নিয়ে তার বিরোধিতা করব। তো এই রাম মন্দিরের ক্ষেত্রেও তাই হয়েছে, কিন্তু এটা অত্যন্ত লজ্জাজনক, নক্কারজনক। আমরা ধিক্কার জানাচ্ছি বারংবার, যে কারণ রামচন্দ্র কেবলমাত্র যে একজন দেবতা শুধু নয়, সমস্ত পৃথিবী জুড়ে হিন্দুদের
একটি সেন্টিমেন্টের জায়গা, এবং সেই রামচন্দ্র তার নিজের জন্মভূমি থেকে যে উৎখাত হয়েছিল বিদেশি আক্রান্তদের দ্বারা, এবং এত বছর পর, এত শতাব্দীর পর হিন্দু স্বাভিমান সেখানে রিস্টোর হচ্ছিল, শুধু রামচন্দ্র নয়, আমাদের আত্মসম্মান রিস্টোর হচ্ছিল। সেইখানে বিরোধিতা করে যারা এই সংকীর্ণতার পরিচয় দিয়েছে, মানুষ তাদের চিনেছে এবং তারা বারংবার মানুষের কাছ থেকেই জবাব পেয়েছে। ভগবানের কৃপা রামের সন্তানদের কাছে রয়েছে, রামের বিরোধীদের কাছে নেই। নিঃসন্দেহে বিরোধিতাটাও রামের কাছ থেকে শেখা উচিত আর কি। তার কারণ দুটো বিশেষ উল্লেখযোগ্য। একটা হচ্ছে একসময় বশিষ্ঠ এই সূর্যবংশকে অভিশাপ দিয়েছিলেন, সেই দশরথে কিন্তু বশিষ্ঠকে নিজের কুলুগুরু বানিয়েছিলেন, সেটা জানা সত্ত্বেও। আবার রাবণকে মারার পরে যখন রাবণ মারা যাবে, তখন লক্ষ্মণকে রাম বলছেন যে রাবণের যা জ্ঞান, তুমি ওর কাছে যাও, দিয়ে ওর কাছ থেকে যা যা পাবে, মানে যতটা জ্ঞান নেওয়া যায় তুমি ততটা জ্ঞান নাও। অর্থাৎ মানে রাম বিরোধীদের কাছ থেকে মানে শ্রীরাম, আমরা শ্রীরামচন্দ্র তার সঙ্গে যেমন সুশাসনের কথা দেখেছি, যেমনটা আমরা আলোচনা করেও জানলাম যে তিনি বারবার যেখানে সত্য রয়েছে, যেখানে মাহাত্ম্য রয়েছে, যেখানে সত্যের উদ্ঘাটন রয়েছে, যেখান থেকে জ্ঞান রয়েছে, সবটাই জানার কথা বলতেন তিনি, সেটা শত্রু মিত্র যেই হোক না কেন। আজকে সেই মহেন্দ্রক্ষণ, একদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে, তার 15 মাস পর এবার রামের রাজ্যাভিষেকের পর্ব। আমরা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জানাবো, এবং আর মাত্র কয়েকটা মুহূর্তের অপেক্ষা, তারপরেই রামের রাজ্যাভিষেক। বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 13 জনের, আহত 54 জন। যদিও এই মৃত্যু মিছিলের পরও থামেনি আইপিএলের জয়ের সেলিব্রেশন, তাই প্রশ্নের মুখে কংগ্রেস শাসিত কর্ণাটকের পুলিশের ভূমিকা। গোটা ঘটনাতে চূড়ান্ত অমানবিকতার সাক্ষী থাকলো বেঙ্গালুরু। 2 ঘন্টা পর শীতঘুম কাটিয়ে সরকারের ব্যর্থতা মেনে নিলেন সিদ্দারামাইয়া। ব্যর্থতা মানলেই তো হবে না, ক্ষতিপূরণ দিয়েই কি দায় সারা যায়? এতগুলো মৃত্যু, পদত্যাগ করবে না অপদার্থ সরকার? প্রশ্ন। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম, দেখুন কিভাবে পিলপিল করে স্টেডিয়ামের ভেতরে ঢুকতে চাইছেন আরসিবির সমর্থকরা। আর তখনই মর্মান্তিক দুর্ঘটনা। স্টেডিয়ামের 18 নম্বর গেট খুলতেই শুরু হয় হুড়োহুড়ি। ভিড় সামাল দিতে ব্যর্থ হয় কংগ্রেস শাসিত রাজ্যের একটা অপদার্থ সরকার। পরিণামে মৃত্যু মিছিল। আইপিএলের জয় উদযাপন অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বেঘরে প্রাণ গেল বহু ক্রিকেট প্রেমী, আহত আরো অনেকে। স্টেডিয়ামের বাইরে যখন চলছে জীবন মৃত্যুর লড়াই, ওই সময় স্টেডিয়ামের ভেতরের ছবিটা দেখুন। কি সুন্দর নির্লজ্জের মতো আইপিএলের জয় উদযাপনে ব্যস্ত দেখুন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে শিবকুমার। মানবিকতাও কি ভুলে গেল রাজ্য সরকার? এমনকি আহতদের হাসপাতালে নিয়ে যেতে ন্যূনতম অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না। অগত্যা আহতদের হাসপাতালে নিয়ে যেতে ভরসা সেই কাঁধি। I think this is not a controllable crowd. Even from the Vidhan Soda till here, though the rain came and it was the crowd was uncontrollable, the police also was finding very difficult. So we stopped the procession. We brought a open vehicle also there. I think you saw that. Yes. Crowd was so much. বাহ, কি সুন্দর সাফাই! যদি তাই হবে, এত বড় ঘটনার পরও কেন সেলিব্রেশনে মগ্ন থাকলেন শিবকুমার? পুলিশ কি করছিল? তারা কি ব্যস্ত ছিল ভিআইপিদের পরিষেবা দিতে? এইরকম একটা প্রশাসন কংগ্রেস চালাচ্ছে কর্ণাটকে, এবং তারপরে তারা অন্য কথা বলে। একটা নির্লজ্জ সরকার কর্ণাটকের, অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এই 11টা মানুষের মৃত্যু ঘটছে আর ভেতরে তারা সেখানে আনন্দানুষ্ঠান করছেন। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অপমান করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার এই ঘটনার পর কি বলবেন মমতা? রাত থেকেই স্টেডিয়ামের বাইরে আরসিবি ফ্যানেদের ভিড় জমা হচ্ছিল। রাজ্যের পুলিশের কাছে কি কোনো খবরই ছিল না? আগাম কোনো ব্যবস্থা না নিয়ে কি করছিল পুলিশ? এতগুলো মানুষের মৃত্যুর দায় নেবেন রাহুল গান্ধী, নাকি এবারও পালাবেন ইতালি? তাই নিয়ে কি পদত্যাগ করবেন সিদ্দারামাইয়া? এখনো কুর্সি আঁকড়ে থাকবেন ডি.কে শিবকুমার? রিপাবলিক বাংলা।
আরসিবির জয় উদযাপনে মৃত্যু মিছিল। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে তুমুল হুড়োহুড়ি। আর এই গোটা ঘটনায় অরুণ দুবাল আইপিএল এর চেয়ারম্যান কি বলেছেন শোনাই আপনাদের। दुखद दुर्भाग्यपूर्ण घटना है। सीबीआई की ओर से उन सब परिवारों के साथ संवेदनाएं प्रकट करना चाहूँगा जिन्होंने अपनों को खोया है। और दुर्भाग्य से हमें इस बात की कोई जानकारी नहीं थी कि ऐसा कोई आयोजन किया जा रहा है, लेकिन जो भी हुआ बहुत ही दुखद घटना है। जो लोग अंदर थे स्टेडियम में उनको पता ही नहीं था कि बाहर ये क्या हो रहा है, और मैंने उनको बताया कि ऐसा ऐसा शायद बाहर हुआ है और आप तुरंत इस पर बंद करवाएं। और उन्होंने जब उनको पता चला उन्होंने तुरंत उसको बंद भी करवाया। हमें इस बात के आयोजन का कोई खबर ही नहीं थी कि ऐसा कोई कार्यक्रम आयोजित किया जा रहा है, और फैंस अपने आप आए, बुलाए गए थे, कोई कार्यक्रम रखा गया था, इस बात की हमें कोई जानकारी नहीं है। और निश्चित तौर पर बहुत दुर्भाग्यपूर्ण घटना है। এনএইচআরসির সদস্য প্রিয়াঙ্ক কানুনগো তিনি এই গোটা ঘটনা কি জানাচ্ছেন শোনাই। देखिए, जिस प्रकार से कर्नाटक में एक जश्न की तैयारी की गई, लोगों को बुलाया गया, सुरक्षा के पूरे इंतजाम ना होने की वजह से कई लोगों की मृत्यु हुई। अभी स्पष्ट आंकड़ा नहीं है, लेकिन मीडिया रिपोर्ट बताते हैं संख्या 10-20 कितनी भी हो सकती है। हमको जो विजुअल्स दिख रहे हैं, जो फोन्स आ रहे हैं, जो लोग वहां से बता रहे हैं, सैकड़ों लोग घायल हैं। और ये सीधा सीधा प्रशासनिक लापरवाही का मामला है, जहां पूरी की पूरी सरकार मौजूद है और लोग सरकार के बुलावे पे आए। हम इसकी जांच करवाएंगे। मेरी आपके माध्यम से सभी लोगों से एक गुजारिश है, एक अपील है कि किसी भी घायल की, किसी भी मृतक की सूचना सीधे हमको दे दें। हम ऐसी कोई स्थिति नहीं देखना चाहते जहां आंकड़ों को छुपाने के लिए मृतकों और घायलों की जानकारी को छुपाया जाए और उन तक राहत ना पहुंच पाए। একাধিক ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি জয়ের উদযাপন, যেখানে মৃত্যু মিছিল। এই পরপর করে ছবিগুলো দেখুন। একদম প্রথমের ছবিটা চরম বিশৃঙ্খলার সেই মুহূর্তের ছবি, যেখানে পুলিশ লাঠিচার্জ করছে ভিড়কে সামাল দিতে। এরই পাশে আরো একটা ছবি, যে ছবি এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখছে, বলা ভালো গোটা দেশের মানুষ দেখছে। যখন এরকম চরম বিশৃঙ্খলা, তারই মাঝে ভিতরে জয়ের উদযাপন, সেই সেলিব্রেশন কিন্তু বন্ধ হয়নি। যখন বাইরে এইরকম একটি পরিস্থিতি, সিদ্ধারামাইয়া ফটো সেশন করছে, মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পরিস্থিতি তার কানেই যায়নি, তিনি ফটো সেশনে ব্যস্ত। পদপিষ্ট হয়ে যে মুহূর্তে একাধিক ব্যক্তির মৃত্যু হচ্ছে, আহত হয়ে পড়ছে, সেই সময় ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এরই পাশে জখমদের নিয়ে যাওয়া হচ্ছে, হুড়োহুড়ি পড়ে গিয়েছে অ্যাম্বুলেন্স আসতে, এবং সেই জায়গা থেকে যে ছবি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধানসৌধে ইট বৃষ্টি, জনতার ইট বৃষ্টি, রাগে ক্ষোভে ফেটে পড়েছে সেখানকার মানুষ। একাধিক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এত বছর পর আরসিবির জয়, এবং তারপরে স্টেডিয়ামের যে ক্যাপাসিটি তার থেকে বেশি মানুষ সেখানে ভিড় করেছিল, কিন্তু জানতো না কেন প্রশাসন, পুলিশ কোনো রকম কেন ভূমিকা নেয়নি। এটাই তো সব থেকে বড় প্রশ্ন। অন্যদিকে সিকিমের লাচেনে উদ্ধার কাজে নামলো সেনা। মেঘ ভাঙা বৃষ্টি আর তারপর ধসে এই মুহূর্তে বিপর্যস্ত সিকিম। উত্তর সিকিমের মাঙ্গন জেলার লাচেন এবং চাতেনে ভয়াবহ পরিস্থিতি। আটকে রয়েছেন বহু পর্যটক, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেখানকার ব্যবস্থা। 1 জুন চাতেনেই ধস নামে এবং সেখানে তাতে নিখোঁজ হয়ে যায় 6 জনের বেশি। তাদেরই খোঁজ চালাচ্ছে এই মুহূর্তে সেনা। বিপর্যস্ত সিকিম। মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত সিকিম। বিচ্ছিন্ন হয়ে পড়ে লাচেন। উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনীকে। উত্তর সিকিমের লাচেন গ্রামে যাওয়ার জন্য একটি ওয়াকওয়ে তৈরি করেছে সেনাবাহিনী। আটকে পড়া 113 জন পর্যটকের সঙ্গে যোগাযোগ করেছে সেনাবাহিনী। আটকে থাকা এই পর্যটকদের শীঘ্রই সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে। চাতেনে নিখোঁজ 6 জনকে খুঁজে বের করতে চলছে অনুসন্ধান। And we have assured them that all possible assistance will be given to them. Weather might improve, and as and when it improves, it will be our first priority to take out all these stranded tourists here while we continue our efforts to look for our missing person. ভূমিধসে নিশ্চিহ্ন হয়ে গেছে একাধিক রাস্তা, তাই বিকল্প রাস্তা দিয়ে চলছে উদ্ধার কাজ। মঙ্গন থেকে গ্যাংটক পর্যন্ত রাস্তা, যা রাগডুং হয়ে তিনটেক পর্যন্ত গিয়েছে, তা আপাতত পরিষ্কার।
তবে বুধবারও এই পথে গাড়ি চলাচল বন্ধ রাখা ছিল। রিপাবলিক বাংলা। এরই পাশাপাশি আপনাদের উত্তর সিকিমের আপডেট দেবো এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে। বিপর্যস্ত অবস্থা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নামানো হয়েছে কপ্টার। দুর্গতদের উদ্ধারে সেনার বিশেষ কপ্টার পৌঁছে গিয়েছে। সেনার বিশেষ কপ্টার, একাধিক পর্যটক সেখানে নিখোঁজ হয়ে পড়েছে। বিপর্যস্ত অবস্থা, ধস নেমে একেবারে বিপর্যস্ত অবস্থা উত্তর সিকিমে। MI-41 এবং MI-39 কপ্টারে উদ্ধার কাজ চালানো হচ্ছে। বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখছে, কপ্টারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। তারই পাশাপাশি দুর্গতদের উদ্ধারে এই মুহূর্তে পৌঁছেছে কপ্টার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নামানো হয়েছে সেনার পাশাপাশি NDRF-কেও। প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাচ্ছে পুলিশ, অর্থাৎ একযোগে এই মুহূর্তে সেই উদ্ধার কাজ চালানো হচ্ছে। রয়েছে সেনা, রয়েছে NDRF, তারই পাশাপাশি রয়েছে সেখানকার পুলিশও। দুটো ছবি দেখুন আপনারা, যেখানে বিপর্যস্ত উত্তর সিকিমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাশাপাশি দুর্গতদের উদ্ধারেও নামানো হয়েছে কপ্টার। অন্যদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। সেখানে জয়গাতে জলের তোড়ে ভেঙে গিয়েছে রাস্তা। দুর্ভোগে আপার খোকলা বস্তির বাসিন্দারা। রাস্তার পাশেই গভীর যদি নদী এবং বর্ষায় ভুটান পাহাড় থেকেও সেখানে নেমে আসছে জল। একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখানকার মানুষজন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আলিপুরদুয়ারের জয়গায় জলের তোড়ে ভেঙে গিয়েছে রাস্তা। একদম সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি সুদীপ কি ছবি তুলে ধরেছে, দেখাই একবার আপনাদের। বর্ষার শুরুতেই ভেঙে গেল রাস্তা। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গা খোকলা বস্তি এলাকার ঘটনা। এই ভুটান সীমান্ত খোকলা বস্তি, এখানে গোমরজুই নদী, এই যে প্রায় 70 মিটার রাস্তা ভেঙে গেছে। ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই ফুল হয়ে ওঠে এই গোমরজুই নদী। সমস্যায় এই খোকলা বস্তির বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানান যে এমনিতেই পাকা রাস্তা নেই, এবং যে রাস্তাটা রয়েছে সেটাও ভেঙে গিয়েছে। বর্তমানে যে ভাঙ্গা অবশিষ্ট যে রাস্তা আছে এর উপর দিয়ে চলছে যাতায়াত। যে কোনো মুহূর্তে কিন্তু আবার ভুটান পাহাড়ে বৃষ্টি হলেই ফুলে ফেপে উঠবে খরস্রোতা গোমরজুই নদী, এবং তখন আবার কিন্তু যেটুকু অবশিষ্ট অংশ আছে সেটাও নিয়ে যাবে। এই আশঙ্কায় রয়েছে খোকলা বস্তির বাসিন্দারা। তারা দাবি জানাচ্ছেন শীঘ্র যেন এটা মেরামত করা হয়। আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত খোকলা বস্তি থেকে চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি। আমাদের প্রতিনিধি সেখান থেকে কি ছবি তুলে ধরেছে। নদীতে বাঁধ না থাকায় ভেঙে গিয়েছে রাস্তা। সেই ভাঙা রাস্তার ছবি আপনাদের সামনে। জয়গায় ভেঙে গিয়েছে রাস্তা, দুর্ভোগে সেখানকার মানুষ। নদীর জলে ডুবেছে আশেপাশের জমিও। আলিপুরদুয়ারের ছবিটা আপনাদের সামনে। আলিপুরদুয়ারের জয়গায় সেখানে জলের তোড়ে ভেঙে গিয়েছে রাস্তা। দুর্ভোগে আপার খোকলা বস্তির বাসিন্দারা। রাস্তার পাশেই রয়েছে গভীর যদি নদী। বর্ষায় ভুটান পাহাড় থেকে নেমে আসছে ক্রমশ জল বাড়ছে, আর সেই জলই নদীতে মেশায় ফুলে পেঁপে উঠছে নদী। নদীতে বাঁধ না থাকায় আরও সমস্যা, রাস্তা ভেঙে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা দিকে নজর রাখতে হবে। সেখানে যে ছবি উঠে আসছে শ্যামনগর দ্বীপ থেকে, 5 মিনিটের ঝড় আর তাতে লন্ডভন্ড হয়ে গেল শ্যামনগর দ্বীপ। ঝড়ে ভেঙে গিয়েছে একাধিক গাছ, তারই পাশাপাশি বাড়ি। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বিদ্যুতের তার ঝুলছে গাছের ডালে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাথর প্রতিমার এই শ্যামনগরে। ফার্স্ট অন এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 5 মিনিটের যে ঝড় তাতেই লন্ডভন্ড হয়ে গেছে শ্যামনগর দ্বীপ। চতুর্দিকে ভেঙে পড়েছে গাছ, একই সঙ্গে ঝড়ে ভেঙে গিয়েছে বাড়িও। বিদ্যুতের তারে ঝুলছে গাছের ডাল। দেখুন সেই ছবি। আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পাথর প্রতিমার শ্যামনগরে। আজকে হাওয়া কেমন আমরা যে কথাটা বলবো, আজকের হাওয়া কেমন এমনটাই, যে হাওয়া কেমনটা এখন মেঘাচ্ছন্ন হাওয়া, প্রকৃতির হাওয়া নিয়ে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো রাজ্যের কথা নিয়ে, রাজ্যের হাওয়াটা নিয়ে। সেই হাওয়া, যে হাওয়া ইসলামপুর, উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে কলকাতা অবধি ছুটে আসছে। সেই ইসলামপুর, সেই গ্রাম,
সেই শহর যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিশাল ব্যবস্থা করেছেন, স্কুলে মিড ডে মিল হচ্ছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, সবুজশ্রী সাইকেল আছে, সবুজশ্রী, রূপশ্রী, পথশ্রী, কত শ্রী, মানে গোটা গ্রামের শ্রীতে ভরে যাচ্ছে। কিন্তু সেখানকার ছোট ছোট নাবালক ছেলে ছুটে আসছে কাজ করতে কলকাতার বুকে, পেটের টানে। পেট 10,000 টাকা দেবো বলেছিল ইসলামপুরের ছেলেটিকে কলকাতায় কাজ করতে আসার জন্য, মাসে 10,000 টাকা। বাবা মা ভেবেছিল সংসারটা দাঁড়িয়ে যাবে, ছেলেটাকে উল্টো করে দাঁড় করিয়ে ইলেকট্রিকের শক দেওয়া হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না ছেলেটাকে। খবরটা সামনে চলে এসেছিল বলে, রিপাবলিক বাংলা ছিল বলে আজকে বাংলা জুড়ে হইচই, দেশ জুড়ে হইচই। এরকম অসংখ্য খবর খুঁজে পাওয়া যায় না, সামনে আসে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতার বুকে এই যে বিভিন্ন শহরগুলো আছে, বিভিন্ন ছোটো ছোটো কারখানাগুলো আছে, চায়ের দোকান আছে, এই কলকাতার বুকে বাচ্চা বাচ্চা ছেলে, নাবালক, যাদের স্কুলে যাওয়ার কথা, যাদের মায়ের কাছে বসে আদর খাওয়ার কথা, তারা কাজ করছে চায়ের দোকানে, ইলেকট্রিকের শক খাচ্ছে, উল্টো ঝুলিয়ে মারছে। রেগুলার এই ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে আছেন, মুখ্যমন্ত্রী যারা লোকজন আছেন, সাগরেদ আছেন, তারা চোখ বন্ধ করে আছেন, তারা কেউ দেখছেন না। কেন দেখছেন না? দেখার কারণ নেই, তাদের ওখান থেকেই দেখার উপায়টা নেই। এবং আরেকটা কথা যেটা শুনতে হবে, যেটা বুঝতে হবে, এরা প্রত্যেকেই সংখ্যালঘু, প্রায় ম্যাক্সিমামটা সংখ্যালঘু। ইসলামপুরে যে ছেলেটি এসেছিল সেও সংখ্যালঘু বাড়ি থেকে এসছে, পেটের টানে এসছে। কি উন্নয়ন হচ্ছে সংখ্যালঘুদের কি উন্নয়ন হচ্ছে? যেখানে রাস্তায় 14 বছর সামান্য উত্তীর্ণ কিশোর, তাকে কি করতে দেওয়া হয়েছে? তাকে কাজ করতে এসছে, জিন্সের রং করা হয়, জিন্সের প্যান্ট রং করা হয় সেই কারখানায়। ভয়ানক জায়গা, ওখানে অনেক রকম বিপজ্জনক অবস্থা আছে, রং থেকে শরীর খারাপ হতে শিশুদের। সেই শিশু মন, নাবালক মন কাজ করছে, পড়াশোনা বাদ দিয়ে কাজ করছে, অসুস্থ হচ্ছে, কাজ করতে না পারলে তাকে মারধর করা হচ্ছে। গোটা বাংলা জুড়ে যদি এরকম একটা অবস্থা হয়, যেখানে বাংলার মারা তার সন্তানকে শিক্ষা দেওয়ার জায়গায় বসিয়ে আমার সন্তান থাকবে দুধে ভাতে, এই কথাটা বলতে না পেরে সন্তানকে পাঠাচ্ছে ঘরের ভাত আনতে, ঘরের জন্য ভাত আনতে পাঠাতে হচ্ছে। এই জায়গাটায় ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তাহলে রাজ্যের হাওয়া কেমন রাজ্যের হাওয়া তাহলে, যেখানে মানুষকে এই রকমভাবে কষ্ট পেতে হয়, যেখানে শিশুদের কোনো জায়গা নেই। আর একের পর এক আমরা বলে যাব, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল বলে যাব, বলার নেই। দুঃখের জায়গায় অবস্থিত, রাজ্যের হাওয়া ভালো নয়। আজকের হাওয়া কেমন এই পর্যন্ত, আগামীকাল আবার কোথা থেকে হাওয়া কেমন, এখন একের পর এক ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।